গল্পের শুরু হয় জুন উ নামের এক তরুণ ছেলেকে দিয়ে, যে তার ঘরে বসে ভিডিও গেম খেলছিল এবং সেটির লাইভ স্ট্রিমও চলছিল। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু তখনই অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। হঠাৎ তার চ্যাটবক্সে লোকজন বারবার একই কথা লিখতে শুরু করলো, পালাও, এখনই বের হও। জুনু প্রথমে ভাবলো এটা হয়তো তার ফ্যানদের কোনো প্রাঙ্ক, কিন্তু তখনই তার ফোনে একটি সরকারি জরুরি সতর্কবার্তা এলো এবং ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেল। এরপর শুরু হলো আত্মচিৎকার। কনফিউজড হয়ে জুন উ ব্যালকনিতে গেল এবং বাইরে তাকাতেই তার হোশ উড়ে গেল। পুরো এলাকায় হাহাকার পড়ে গেছে। মানুষ জীবন বাঁচাতে এদিক ওদিক ছুটছে, কেউ কেউ বিল্ডিং থেকে লাফিয়ে পড়ছে, কেউ চিৎকার করছে। একটি ফায়ার সার্ভিসের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা খেলো এবং তখনই তার নজরে পড়লো এক মানুষ অন্য মানুষকে জানোয়ারের মতো কামড়াচ্ছে। জুনু বুঝতেই পারছিল না আসলে কি ঘটেছে। তখনই এক মা তার ছোট বাচ্চাকে বাঁচানোর জন্য হাতে ছুরি নিয়ে দৌড়ে এলেন, কিন্তু তিনি যখনই মেয়েটিকে ধরলেন, তার সেই আদরের মেয়েটি হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়লো এবং তাকে কামড়াতে শুরু করলো। জুনুর আত্মা পর্যন্ত কেঁপে উঠলো। সে বুঝতে পারছিল না এখন কি করা উচিত। তখনই তার ফ্ল্যাটের দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলো। সে উকি দিয়ে দেখলো বাইরে সব শান্ত লাগছে, কিন্তু সাহস সঞ্চয় করে সে দরজা খুললো এবং তখনই এক লোক দ্রুত ভেতরে ঢুকে পড়লো। লোকটি ছিল তার প্রতিবেশী সাংচুল, যার সাথে তার খুব একটা ভালো সম্পর্ক ছিল না। জুনু ঘাবড়ে গিয়ে তাকে চলে যেতে বলল, কিন্তু সাংচুল বিনতি করে বলল যে সে শুধু বাথরুম ব্যবহার করতে চায়, মাত্র 1 মিনিটের জন্য। জুনু ইতস্তত বোধ করলেও রাজি হয়ে গেল এবং টিভি অন করলো। তখনই সে আসল সত্য জানতে পারলো। একটি অদ্ভুত ও বিপজ্জনক ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস মানুষকে জম্বির মতো হিংস্র করে দেয় এবং কেউ যদি তাকে কামড়ে দেয় তবে সেও জম্বি হয়ে যায়। এই কথা শোনা মাত্রই জুন উর নজরে পড়ল সাংচুলের রক্তমাখা কাপড়ের ওপর। তার সন্দেহ আরো বেড়ে গেল। সে দ্রুত একটি ছুরি হাতে নিয়ে চিৎকার করে বলল, বাইরে যাও। সাংচুল বারবার বলছিল যে সে ঠিক আছে, কিন্তু হঠাৎ তার চোখ লাল হয়ে গেল এবং চেহারা বদলাতে শুরু করলো। সে জম্বিতে পরিণত হচ্ছিল। ভয় আর রাগে জুনু পুরো শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল এবং সাথে সাথে দরজা বন্ধ করে দিল। কিন্তু সে স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই নতুন বিপদ চলে এলো। তার চিৎকারের কারণে চারপাশের জম্বিরা সতর্ক হয়ে গেছে, আর বাইরে দাঁড়িয়ে থাকা সাংচুল, যে এখন পুরোপুরি জম্বি হয়ে গেছে, তাকে অন্য এক জম্বি এসে নির্মমভাবে মেরে ফেললো। জুনুর অবস্থা এখন শোচনীয়। চোখের সামনে যা দেখছে তা কোনো দুঃস্বপ্নের চেয়েও কম নয়। আতঙ্কে সে সবার আগে ফ্রিজ টেনে এনে দরজার সামনে রাখলো, যাতে কোনো জম্বি ভেতরে ঢুকতে না পারে। এরপর সে ঘাবড়ে গিয়ে বাবা মাকে কল করার চেষ্টা করলো, শুধু এটা জানতে যে তারা ঠিক আছে কিনা, কিন্তু কোনো নাম্বারেই উত্তর পাওয়া গেল না। তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর তার মায়ের একটি ছোট্ট মেসেজ এলো, আমরা এখন সেফ আছি, তুমি ঘরের বাইরে বের হয়েও না, আর রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করো। এটা পরে জুনু কিছুটা স্বস্তি পেল। রাত হলে তার খাবারের স্টক চেক করলো, খুব সামান্য খাবার বেঁচে ছিল। প্রথমে সে খাবারগুলোকে 7 ভাগে ভাগ করলো যাতে কয়েকদিন চলে, কিন্তু পরে আবার ভাবলো যদি উদ্ধারকারী দল আসতে দেরি করে, তখন সে সেই খাবারগুলোকে 9টি ছোট ছোট ভাগে ভাগ করে ফেললো। এখন তার কাছে শুধু বেঁচে থাকার আশা আর সামান্য কিছু খাবার সম্বল। পরের দিন সকালে সে ইন্টারনেট অন করলো যাতে পৃথিবীর অবস্থা বুঝতে পারে। সেখানে সে এমন কিছু মানুষের ভিডিও দেখলো যারা সাহায্যের জন্য আত্মচিৎকার করছে, মিনতি করছে। সে একা ছিল না, কিন্তু দৃশ্যগুলো দেখা আরো বেশি ভয়ঙ্কর ছিল। এ থেকে অনুপ্রাণিত হয়ে জুনু নিজের মোবাইল দিয়ে একটি ভিডিও রেকর্ড করলো, যাতে কেউ হয়তো তার আওয়াজ শুনতে পায়। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তার আশাও ভাঙতে শুরু করলো। কিছু মানুষকে লাইভ স্ট্রিম করে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানাতে দেখা গেল। সে বুঝে গিয়েছিল যদি কেউ সাহায্য করার মতো থাকতো তবে এতক্ষণে হয়তো চলে আসতো, কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। তখনই তার নজর পড়লো ঘরে রাখা একটি ড্রোনের ওপর। তার মাথায় এক বুদ্ধি খেলে গেল। সে দ্রুত তার মোবাইল ফোন ড্রোনের সাথে কানেক্ট করলো এবং সেটিকে অ্যাপার্টমেন্টের বাইরে পাঠালো এটা জানার জন্য যে আশেপাশে কি চলছে। ড্রোনের ক্যামেরা থেকে পাওয়া দৃশ্যগুলো ছিল অত্যন্ত ভয়ঙ্কর। পুরো বিল্ডিং আর কলোনি যেন এক বিভীষিকাময় রণক্ষেত্র পরিণত হয়েছে। চারদিকে শুধু রক্ত আর চিৎকার, জম্বি আর জম্বি। কোনো মানুষ কোথাও জ্যান্ত দেখা যাচ্ছে না। মনে হচ্ছিল যেন আর কোনো আশায় অবশিষ্ট নেই। সব ছেড়ে ছুড়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করার জন্য জুনু আবারও সেই গেমটি খেলার চেষ্টা করলো যা সে আগে খেলেছিল। কিন্তু সে যখনই লগ ইন করলো, স্ক্রিনে লেখা উঠলো সার্ভার ডিসকানেক্টেড। মনে হচ্ছিল ইন্টারনেটও এবার জবাব দিয়ে দিচ্ছে। হয়তো বাইরের জম্বি অ্যাটাক সার্ভার সিস্টেমকেও বরবাদ করে দিয়েছে। গেম চললো না, কোনো ভিডিও ওপেন হলো না। তাই জুনু ভাবলো একটু ঘুমিয়ে নেওয়া যাক। কিন্তু রাত 2টার দিকে হঠাৎ নিচের দিক থেকে আসা কিছু অদ্ভুত শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল। কিছুটা দুশ্চিন্তা আর কৌতূহল নিয়ে সে জানালার কাছে গেল এবং নিচের দিকে
উকি দিল। তখনই তার কানের পাশ দিয়ে একটি গুলি শা করে বেরিয়ে গেল। সে এক মুহূর্তের জন্য আতঙ্কে জমে গেল, কিন্তু এরপর সে যা দেখলো তা আরো চমকপ্রদ। এক মহিলা পুলিশ অফিসার একাই এক ঝাঁক জম্বির সাথে লড়াই করছেন। এই অফিসার ছিলেন অত্যন্ত সাহসী, ভয়ডরহীন। তিনি গুলি চালিয়ে জম্বিদের কুপকাত করছিলেন, কিন্তু প্রতিটি গুলির শব্দ আরো জম্বিকে তার দিকে টেনে আনছিল এবং এখন তার রাইফেলের গুলিও শেষ হয়ে গেছে। তিনি যখনই রিলোড করার চেষ্টা করলেন, এক জম্বি তার উপর হামলা করে তাকে মাটিতে ফেলে দিল। ওই অফিসার এখন চারপাশ থেকে ঘিরে গেছেন। জম্বিরা তার উপর ঝাঁপিয়ে পড়ল। হার মেনে তিনি নিজের গান তুললেন এবং নিজের মাথাতেই ঠেকিয়ে দিলেন। হয়তো তিনি নিজেকে শেষ করে দিতে যাচ্ছিলেন, কিন্তু সেই সুযোগটাও তিনি পেলেন না। দুটো জম্বি তার হাত ধরে ফেললো এবং টেনে হিচড়ে তাকে বিল্ডিংয়ের পার্কিংয়ের দিকে নিয়ে গেল। সেখানে আগে থেকে আরো অনেক জম্বি লুকিয়েছিল। এই দৃশ্য দেখে জুনুর চোখ ফেটে জল চলে এলো। সে এসব চুপচাপ দাঁড়িয়ে দেখতে পারছিল না। সে তার পুরো শক্তি দিয়ে চিৎকার করতে শুরু করলো, শুধু এ কারণেই যাতে জম্বিরা ওই মহিলার দিক থেকে নজর সরিয়ে তার দিকে আসে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। না ওই মহিলা বাঁচতে পারলেন, আর না জুনুর চেষ্টা কোনো কাজে লাগলো। কিন্তু এখন এক নতুন বিপদ জুনুর দরজা কড়া নাড়ছে। হঠাৎ এক বিকট বিস্ফোরণের শব্দ হলো। দরজার পেছনে রাখা সেই ফ্রিজটি জোরে কেঁপে উঠল। কেউ বাইরে থেকে সেটিকে লাথি মেরেছে। সে অন্য কেউ নয়, সেই ভয়াবহ জম্বিটি যে তার প্রতিবেশী সাংচুলকে মেরে ফেলেছিল। এখন সে সরাসরি জুনুর দিকে আসছে। জুনু ভয়ে সাথে সাথে ফ্রিজটিকে আবার দরজার দিকে ঠেলার চেষ্টা করলো, কিন্তু ওই জম্বিটি এত শক্তিশালী ছিল যে সে যে কোনো মুহূর্তে দরজা ভেঙে ফেলতে পারত। ঠিক তখনই জুনুর মাথায় এক বুদ্ধি খেলে গেল। এই জম্বিটা স্মার্ট নয়, কিন্তু আমি তো স্মার্ট। জম্বিটি যখনই দরজা ভাঙতে শুরু করলো, জুনু দৌড়ে ব্যালকনিতে গেল এবং কিছু না ভেবেই রেলিং থেকে নিচের দিকে ঝুলে পড়ল। জম্বিটা তাকে তাড়া করতে গিয়ে লাফ দিল, কিন্তু সে সরাসরি উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে গেল। জুনু কোনো মতে ব্যালকনির গ্রিল ধরতে পেরেছিল এবং ব্যালেন্স বজায় রেখে আবারও উপরে উঠে এলো। একবার আবারও সে মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য বেঁচে ফিরল, কিন্তু সে জানতো এভাবে চললে বেশি দিন টিকে থাকা সহজ হবে না। জুনু যখনই নিচে উকি দিল, তার বুকটা ভেঙে চুরমার হয়ে গেল। যাকে সে বাঁচাতে চেয়েছিল, সেই সাহসী মহিলা অফিসার এখন নিজে এক জম্বি হয়ে গেছেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন মানবতা হার মেনে নিয়েছে। এখন জুনু পুরোপুরি ভেঙে পড়েছে। সে তার দরজা আরো শক্ত করে বন্ধ করে দিল, যেন নিজেকে এই ভয়ঙ্কর পৃথিবী থেকে পুরোপুরি আলাদা করতে চায়। সে বাইরের দুনিয়া থেকে আশা ছেড়ে দিল। এখন তার জীবন কেবল চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ। সে তার বাবার পুরনো মদের বোতল বের করলো এবং অল্প অল্প করে পান করতে লাগলো। খিদে পেলে ইনস্ট্যান্ট নুডলস খেয়ে নেয়, ক্লান্ত হলে ঘুমিয়ে পড়ে, আর মন খারাপ হলে একা একা কাঁদে। এক অদ্ভুত নীরবতা এখন তার জীবনের অংশ, কিন্তু এই নীরবতা বেশি দিন টিকলো না। ধীরে ধীরে তার কাছে থাকা খাবার আর পানি শেষ হয়ে গেল। এখন পরিস্থিতি শোচনীয়। তার মনে হতে লাগলো যে তার অন্তিম সময় কাছেই। কিন্তু তখনই ভাগ্য শেষবারের মতো কড়া নাড়লো। তার মোবাইলে মায়ের একটি ভয়েস মেসেজ এলো। আশার ক্ষীণ আলো দেখা দিল ঠিকই, কিন্তু সিগন্যাল ছিল খুবই দুর্বল। মেসেজটি প্লে হচ্ছিল না। জুনু এক বিশাল ঝুঁকি নিল। সে তার অ্যাপার্টমেন্টের জানালার বাইরে উঠে এলো যাতে মোবাইলে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। অনেক কষ্টে সে সিগন্যাল ধরলো, কিন্তু ওই মেসেজে সে যা শুনলো তার আত্মাকে পর্যন্ত কাঁপিয়ে দিল। মেসেজে তার মা আর বাবার যন্ত্রণাদায়ক চিৎকার শোনা যাচ্ছিল। জম্বিরা তাদের উপর হামলা করে দিয়েছিল। জুনু কেবল শুনেই যাচ্ছিল। এখন তার পাশে আর কেউ নেই, বাকি ছিল শুধু হাহাকার। মা বাবার মৃত্যুর খবর জুনুকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিল। তার মনে হলো বেঁচে থাকার আর কোনো মানেই নেই, কিন্তু সে হার মেনে নেওয়ার বদলে তার ভেতরের সব কষ্ট আর রাগ বাইরে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে রাগ আর শোকে ফেটে পড়েছিল। সে ফ্ল্যাটের দরজা খুললো এবং সামনে থাকা জম্বির ওপর ঝাঁপিয়ে পড়লো। সে ইচ্ছে করে অনেক শব্দ করলো যাতে সব জম্বিরা তার দিকে আকর্ষিত হয়, কিন্তু যখন কোনো সাড়া পাওয়া গেল না, তখন সে ভয় পেতে পেতে এক পা বাইরে রাখলো। সে বাইরে বের হতেই সামনে থেকে জম্বিদের এক বিশাল দল তার দিকে তেড়ে এলো। জুনু মানসিকভাবে তৈরি থাকলেও ভেতর থেকে খুব ভয় পেয়ে গেল। সে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। চারদিকে শুধু মৃত্যুর ছায়া। সে দ্রুত লিফটের বাটন চাপলো, কিন্তু তখনই জম্বিদের আরেকটা বড় দল তার উপর ঝাঁপিয়ে পড়তেই চাইলো। কোনো মতে সে পাশে থাকা একটি ডাস্টবিনের পেছনে লুকিয়ে পড়লো। সে দম বন্ধ করে বসে থাকলো। জম্বিরা তার খুব কাছ দিয়ে চলে গেল, কিন্তু ভাগ্যক্রমে কেউ তাকে দেখতে পেল না। সুযোগ বুঝে সে দ্রুত নিজের অ্যাপার্টমেন্টের দিকে দৌড়ে পালালো, কিন্তু তখনই সে পেছন থেকে কারো পায়ের শব্দ শুনতে পেল। ভাগ্য ভালো যে পিছু নেওয়া জম্বিটি ছিল অন্ধ। সে জুনুকে দেখতে পায়নি। জুনু কোনো দেরি না করে নিজের ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকে পড়লো এবং নিজেকে আটকে নিল, কিন্তু দরজা বন্ধের হালকা আওয়াজেও জম্বিরা আকর্ষিত
হতে শুরু করলো। অবাক করা বিষয় হলো কিছু জম্বির ভেতর তখনও মানুষ থাকার হালকা স্মৃতি অবশিষ্ট ছিল। তারা দরজা খোলার চেষ্টা করতে লাগলো, তবে কিছুক্ষণ চেষ্টার পর তারা ক্লান্ত হয়ে চলে গেল। সেই রাতে জুনু মেনে নিয়েছিল যে তার সফর এখানেই শেষ। মা বাবার মৃত্যু, একাকিত্ব, ক্ষুধা আর ভয় সব মিলে তাকে ভেতর থেকে ফোকলা করে দিয়েছিল। সে নিজের কাছে হার মেনে নিয়েছিল এবং যখন ভেতরের সব আশা নিভে গেল তখন সে মোবাইল ক্যামেরার সামনে শেষ একটি ভিডিও রেকর্ড করলো নিজেকে আর পৃথিবীকে বিদায় জানানোর জন্য। কিন্তু সে যখনই নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করলো ঠিক সেই মুহূর্তে জানালার ওপাশে একটি চমকানো লাল আলো তার নজরে পড়লো। সেই আলোটি আসছিল সামনের বিল্ডিং থেকে। জুনু হঠাৎ থমকে গেল, তার চোখ সেই আলোর উপর আটকে গেল এবং তখনই সে সেখানে একটি মেয়েকে দেখলো। মেয়েটি লাল টর্চ দিয়ে ইশারা করলো এবং জুনুর দিকে তাকিয়ে মুখ দিয়ে শুধু ইডিয়েট শব্দটি বলল। কিন্তু এই গালিটি জুনুর কাছে কোনো দামি উপহারের চেয়েও কম মনে হলো না। এত ধ্বংসস্তূপের মাঝে একজন জ্যান্ত মানুষের দেখা পাওয়া তাকে আবারও জীবনের দিকে টেনে আনলো। সেও হেসে হাত নাড়ালো। কিছুক্ষণ পর মেয়েটি হাতের ইশারায় জানালো যে সে সকাল 7টায় কথা বলবে। দুজনেই নিজ নিজ রুমে ফিরে গেল। ওই মেয়েটির নাম ছিল কিম। সেও জুনুর মতোই বেঁচে ছিল, তবে তার একটা বিশেষ গুণ ছিল। সে এই ভয়াবহ পরিস্থিতিতেও ছিল অনেক বেশি বুদ্ধিমান আর কঠোর। কিম তার অ্যাপার্টমেন্টকে খুব ভালোভাবে সুরক্ষিত করে রেখেছিল এবং ভেতরে খাবার দাবার জমিয়ে রেখেছিল। সে প্রতিটি জিনিস খুব মেপে ব্যবহার করত। সে তার রুমে অনেক ধরনের ট্রাপ পেতে রেখেছিল যাতে কোনো জম্বি ভেতরে ঢুকে পড়লেও বেঁচে ফিরতে না পারে। পরের দিন সকালে যখন দুজনেই ইশারায় একে অপরকে নাম জানালো জুনু তখনই খুব খুশি হলো। কিন্তু সেই মুহূর্তে সে খুব ক্ষুধার্ত ছিল, পেটে প্রচন্ড ব্যথা করছিল। কিম তার অবস্থা দেখে ঠিক করলো যে তাকে কিছু খাবার পাঠানো উচিত। সে একটা প্ল্যান করলো। সে একটি বেসবল বলের সাথে দড়ি বাঁধলো এবং সেটি সামনের বিল্ডিং এ ছোড়ার চেষ্টা করলো যাতে দুটো অ্যাপার্টমেন্টকে এক সুতোয় বাঁধা যায়। কিন্তু দূরত্বের আন্দাজ কিছুটা ভুল হয়ে গেল। সৌভাগ্যবশত জুনু বুঝে ফেললো কিম কি করতে চাইছে। সে সাথে সাথে তার ড্রোনটি বের করলো, দড়িটি তাতে বাঁধলো এবং উড়িয়ে সরাসরি কিমের কাছে পাঠিয়ে দিল। এই আইডিয়াটি দারুণ কাজে দিল। কিছুক্ষণ পরে কিম দড়িতে খাবারের প্যাকেট বেঁধে তার দিকে পাঠিয়ে দিল। জুনুর মুখে প্রথমবার হাসি ফুটলো। অনেকদিন পর সে পেট ভরে খাবার খেলো। কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ টিকলো না। হঠাৎ একজন ফায়ারম্যান, সে এখন জম্বি হয়ে গেছে, তার নজর দড়ি আর বেসবলটির ওপর পড়লো। সে ধীরে ধীরে ওই দিকে এগোতে লাগলো। জুনু সাথে সাথে কিমকে সতর্ক করলো। কিম দড়ি খোলার চেষ্টা করলো কিন্তু তখনই জম্বিটি জোরে দড়িতে টান মারলো। এর ফলে কিমের গায়ের ওপর একটি ভারী টেবিল পড়ে গেল এবং সে অজ্ঞান হয়ে গেল। পরিস্থিতি এখন আরো খারাপ। ওই জম্বিটি সাধারণ জম্বিদের মতো ছিল না, তার মধ্যে মানুষের মতো চিন্তা করার ক্ষমতা তখনও কিছুটা বাকি ছিল। সে সরাসরি বিল্ডিং এর দেওয়াল বেয়ে উপরে উঠতে শুরু করলো এবং কিমের রুমের দিকে এগোতে লাগলো। জুনু পাশ থেকে একটি বোতল তুলে জম্বিটির দিকে ছুঁড়ে মারলো যাতে তার মনোযোগ ঘোরানো যায়, কিন্তু তাতে কোনো কাজ হলো না। সে থামার পাত্র নয়। এবার শেষ চেষ্টা হিসেবে জুনু আবারও তার ড্রোন ওড়ালো। এবার সে জম্বিটির মুখের সামনে ড্রোন নিয়ে গিয়ে তাকে বিরক্ত করতে লাগলো। এই বুদ্ধিটা কিছুক্ষণ কাজে দিল, কিন্তু জম্বিটি রেগে গিয়ে ড্রোনের ওপর এক জোরালো আঘাত করলো আর সেটি নিচে পড়ে গেল। জম্বিটি যখন কিমের ঘরে ঢোকার ঠিক আগ মুহূর্তে সৌভাগ্যবশত কিমের জ্ঞান ফিরে এলো। সে চটপট ভঙ্গিতে উঠে দাঁড়ালো এবং নিজেকে রক্ষা করলো। সেই সন্ধ্যায় প্রচন্ড বৃষ্টি শুরু হলো। দুজনেই এই সুযোগ কাজে লাগালো। তারা বাইরে বালতি আর বাটি রেখে দিল যাতে বৃষ্টির পানি জমা করতে পারে। অনেক দিন পর তারা পানির আশাও দেখতে পেল। এরপর কিম তার দূরবীন বের করলো এবং একটি আকর্ষণীয় জিনিস দেখলো। পাশের একটি বিল্ডিং এ 8 তলায় কোনো জম্বি নেই। হয়তো সেখানে বিশেষ কিছু আছে বা হয়তো কোনো সুযোগ। সময় এখন দ্রুত বয়ে যাচ্ছে, কিন্তু তাদের কাছে যেটুকু খাবার ছিল তাও প্রায় শেষ। পরিস্থিতি এমন যে যদি বেঁচে থাকতে হয় তবে এখন অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে খাবারের ব্যবস্থা করতেই হবে। মনে ভয় থাকলেও পেটের খিদে এখন জানলেওয়া হয়ে দাঁড়িয়েছে। সেই রাতে জুনু ঠিক করলো সে নিজেই গিয়ে খাবারের খোঁজ করবে। সে তার পায়ে তোয়ালে জড়িয়ে নিল যাতে হাঁটার সময় কোনো শব্দ না হয়। এরপর হাতে বেসবল ব্যাট নিয়ে ধীরে ধীরে দরজা খুললো। বাইরের করিডোরে সবকিছু শান্ত আর ভয়ঙ্কর। হাঁটতে হাঁটতে তার নজরে একটি লাশের ওপর পড়লো। সেটি ছিল তার কোনো এক প্রতিবেশীর। লাশের পাশে কিছু চাবি পড়েছিল। জুনু সেই চাবিগুলো তুলে নিল এবং পাশের একটি ফ্ল্যাটের দরজা খুলে ফেললো। সে ভেতরে ঢুকতেই দেখলো এক লোক মেঝেতে পড়ে আছে। সে সাবধানে একটি জুতো তুলে তার দিকে ছুঁড়ে মারলো, কিন্তু কোনো নড়াচড়া হলো না। মনে হচ্ছিল সে মারা গেছে। কিছুটা স্বস্তি পেয়ে জুনু পুরো ঘর তল্লাশি শুরু করলো। ফ্রিজ খুলতেই পচা জিনিসের গন্ধে তার বমি চলে এলো, কিন্তু শুকরিয়া কিছু টিনজাত খাবার আর পানি তখনও ঠিকঠাক ছিল। সে সেগুলো প্যাক করলো এবং ফেরার প্রস্তুতি নিল। যাওয়ার সময় সে আরো কিছু খাবারের প্যাকেট আর দুটি ওয়াকি টকিও পেয়ে গেল, কিন্তু ঠিক এখানেই সে একটি ভুল করে বসলো। কৌতূহল বশত সে পড়ে থাকা লাশটিকে খুঁটিয়ে দেখার চেষ্টা করলো আর তখনই পেছন থেকে একটি জম্বি তার উপর ঝাঁপিয়ে পড়লো। জুনু ক্ষিপ্রতার সাথে পড়ে থাকা লাশটিকে ঢাল হিসেবে ব্যবহার করলো এবং জম্বিটির আঘাত আটকে দিল। এরপর পেছনে না তাকিয়ে সে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে নিজের ফ্ল্যাটে গিয়ে সজোরে দরজা বন্ধ করে দিল। বুক দূর করছিল কিন্তু প্রাণ বেঁচে গেল। সেই রাতে জুনু অনেকদিন পর পেট ভরে শান্তিতে খাবার খেলো। এরপর সে
একটি বক্সে অর্ধেক খাবার আর একটি ওয়াকিটকি রেখে দড়ির মাধ্যমে কিমের বিল্ডিংয়ে পাঠিয়ে দিল। পরের দিন সকালে ওয়াকিটকিতে কিমের মিষ্টি কণ্ঠ শোনা গেল। জুনুর জন্য এটি ছিল অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত। এতদিন পর কোনো মানুষের কণ্ঠস্বর শোনা মানে যেন আবারও আশা ফিরে আসা। এখন তারা প্রতিদিন ওয়াকিটকিতে কথা বলতে লাগলো। তাদের এই বন্ধুত্বই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে এক নতুন আলো হয়ে উঠল। কথার ফাঁকে তারা হাসতো, আবার ভয়ও পেত, কিন্তু একে অপরের সঙ্গী হওয়া তাদের মানসিকভাবে শক্তিশালী করে তুলেছিল। এরই মাঝে এক সন্ধ্যায় যখন তারা আরামে কথা বলছিল, তখনই তারা এক অদ্ভুত শব্দ শুনতে পেল, যেন বাইরে বৃষ্টি হচ্ছে। জুনু পানির আশায় জানালার দিকে দৌড়ে গেল, কিন্তু জানালা খুলতেই তার মুখের রং উবে গেল। ওটা কোনো বৃষ্টি ছিল না, ওটা ছিল শত শত জম্বির দৌড়ানোর পায়ের আওয়াজ। এবার সব জম্বি একসাথে পাগল হয়ে ইমারতগুলোর দিকে দৌড়াচ্ছিল। জুনু আর কিম দুজনেই দ্রুত মেঝেতে শুয়ে পড়ল। এখন সামান্যতম শব্দ তাদের মৃত্যু ডেকে আনতে পারে। কিম তার পাশে রাখা একটি শেলফ সরাতে গেল, কিন্তু ভুলবশত তার হাত লেগে সেটি বিকট শব্দে পড়ে গেল। শব্দ শোনা মাত্রই জম্বিদের নজর সেদিকে চলে গেল। তারা ধীরে ধীরে কিমের অ্যাপার্টমেন্টের দিকে এগোতে লাগলো। কিম মারাত্মক ঘাবড়ে গেল। দরজার কাছে পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। তখনই জুনু ওয়াকিটকিতে দ্রুত কিমের অ্যাপার্টমেন্টের নাম্বার জানতে চাইল। জম্বিরা যখন তার দরজার ঠিক সামনে, ঠিক তখনই পাশের একটি ফ্ল্যাটে মোবাইল রিংটন বেজে উঠল। জম্বিরা ওদিকে ঘুরে গেল। জুনু খুব বুদ্ধি খাটিয়ে কিমের প্রতিবেশীর মোবাইল নাম্বারে কল করেছিল, যাতে জম্বিদের মনোযোগ ঘোরানো যায়। উপস্থিত বুদ্ধিতে কিমের প্রাণ বেঁচে গেল। এখন পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে গেছে। জুনু আর কিম যে তলায় থাকছে সেখানে জম্বিদের কবজা হয়ে গেছে। তার উপর তাদের খাবারও প্রায় শেষ। এখন এখানে থাকা মানে সরাসরি মৃত্যুকে আলিঙ্গন করা। দুজনে মিলে একটি প্ল্যান করলো। তারা এখানে সেই ফ্লোরে শিফট হবে যেটা কিম আগেই জম্বি মুক্ত হিসেবে দেখে রেখেছিল। কিম তার অ্যাপার্টমেন্ট থেকে একটি দড়ি নিচের দিকে শক্ত করে বাঁধলো। জুনু বলল যে সে আগে যাবে, কিন্তু কিম কোনো কথা না শুনেই কোনো দ্বিধা ছাড়াই সরাসরি অ্যাপার্টমেন্ট থেকে লাফ দিল। সে নিচে নামা মাত্রই চারপাশ থেকে জম্বিরা তার উপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু কিম তৈরি ছিল। সে দ্রুত তার ক্লাইম্বিং পিক বের করলো এবং জম্বিদের চিরে দিয়ে সামনে এগোতে লাগলো। ওপর থেকে এসব দেখে জুনু অবাক হয়ে গেল, কিন্তু পরের মুহূর্তে এক জম্বি কিমকে পেছন থেকে ধাক্কা দিল এবং সে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে জুনু নিচে ঝাঁপ দিল এবং ওই জম্বিটিকে আঘাত করলো। সে কিমকে টেনে সিঁড়ির রাস্তা দিয়ে ভেতরে নিয়ে এলো এবং দুজনে মিলে কাচের দরজা বন্ধ করে দিল। জম্বিদের দল ঠিক পেছনেই ছিল এবং দরজা এখন ভাঙার পথে। এমন অবস্থায় তারা দ্রুত লিফটে ঢুকে পড়লো। ভাগ্য ভালো যে লিফটে ব্যাকআপ পাওয়ার তখনও চালু ছিল। লিফট তাদের সরাসরি সেই 8 তলায় নিয়ে গেল যেটা তারা আগে থেকেই ঠিক করে রেখেছিল। সেখানে খুব একটা বিপদ ছিল না। ফ্লোরে পৌঁছানো মাত্রই তারা একে একে সব দরজা চেক করতে শুরু করলো যাতে কোনো নিরাপদ রুম পাওয়া যায়। কিন্তু তখনই করিডোরে তারা একটি একা জম্বিকে দেখতে পেল। জুনু ভাবলো জম্বি যেহেতু একা, একে সামলানো যাবে, কিন্তু সে সামনে বাড়তেই শিরুগড় থেকে জম্বিদের পুরো এক বিশাল ভিড় ভেতরে ঢুকে পড়লো। পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। কিম দরজা খোলার চেষ্টা করতে লাগলো। অন্যদিকে জুনু একটি গেট ভেঙে জম্বিদের পথ আটকানোর চেষ্টা করলো। তখনই হঠাৎ একটি দরজা খুললো এবং একটি হাত বাইরে বেরিয়ে এলো। হাতটি কিমকে ভেতরে টেনে নিল। কয়েক সেকেন্ডের মধ্যে হলওয়েতে একটি স্নক গ্রেনেড ছোড়া হলো এবং এক রহস্যময় ব্যক্তি সামনে এলো। সে জুনুকেও ভেতরে টেনে নিল। আপাতত দুজনে নিরাপদ ছিল, কিন্তু কিম তখনও সতর্ক ছিল, কারণ তার মনে হচ্ছিল এই ফ্লোর তো পুরোপুরি খালি ছিল। তাহলে এই লোক এখানে এলো কিভাবে? লোকটি পানি নিয়ে এলো এবং বলল, ঘাবড়িও না, আমি তোমাদের অবস্থা বুঝতে পারছি। তাকে নিজেও খুব ক্লান্ত দেখাচ্ছিল। সে যখন এক চুমুকে পানি পান করে ফেললো, তখন জুনু আর কিমও ধীরে ধীরে পানি পান করতে শুরু করলো। লোকটিকে বেশ ফ্রেন্ডলি মনে হচ্ছিল। এরপর সে খাবারের প্যাকেট বের করলো। দুজনে এতই ক্ষুধার্ত ছিল যে খাবারের উপর ঝাঁপিয়ে পড়লো। লোকটি বলল, আরামে খাও, আমি রেডিওতে শুনেছি যে রেস্কিউ টিম পথেই আছে। এটা শোনা মাত্রই জুনু আর কিমের চোখে আসার আলো ফিরে এলো। এতদিন পর তাদের প্রথমবার মনে হলো যে তারা সত্যি এবার বেঁচে যাবে। কিন্তু তখনই কিমের কাছে কিছু একটা অদ্ভুত লাগলো। সে রুমের চারদিকে নজর বোলালো। দেওয়ালে কিছু ফ্যামিলি ফটো ছিল, কিন্তু সেগুলোর কোনোটির সাথে ওই লোকটির মিল ছিল না। সে দ্বিধায় পড়ে গেল। আর তখনই জুনু হঠাৎ তার পাশে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লো। কিম ঘাবড়ে গেল, কিন্তু এখন তার চোখের সামনে সব ঝাপসা হতে শুরু করলো এবং কয়েক সেকেন্ডের মধ্যে সেও মেঝেতে পড়ে গেল। ওই রহস্যময় লোকটির আসল চেহারা এবার সামনে আসতে যাচ্ছিল। কিম যখনই জ্ঞান ফিরে পেল, সে নিজেকে একটি অদ্ভুত রুমে আবিষ্কার করলো। তার চোখের সামনে এক নারী ছিল যে শিকল দিয়ে বাঁধা ছিল। তার চোখ ছিল লাল এবং তার শরীরে অদ্ভুত সব কম্পন হচ্ছিল। তখনই কিম বুঝতে পারলো যে এ আর কেউ নয়, ওই লোকটির স্ত্রী, কিন্তু সে এখন পুরোপুরি জম্বি হয়ে গেছে। লোকটি তার স্ত্রীকে কোনোভাবেই হারাতে চাইছিল না, তাই সে জম্বি হয়ে যাওয়ার পরও তাকে নিজের কাছে রেখে দিয়েছিল এবং তার ক্ষুধা মেটানোর জন্য সে চুপচাপ অন্য বেঁচে থাকা মানুষদের ধরে এনে তাকে খাইয়ে দিত। এই বিল্ডিং এর যে পুরনো বাসিন্দারা ছিল তারা সবাই এখন এই ভয়াবহ ক্ষুধার শিকারে পরিণত হয়েছে। কিমের সামনে এখন আসল বিপদ, শুধু জম্বি নয় বরং মানুষের পাগলপন। লোকটি বাইরে থেকে ধীরে ধীরে দড়ি ঢিলা করতে লাগলো যেটাতে জম্বি স্ত্রী বাঁধা ছিল। কিমের চিৎকার শোনা গেল, কিন্তু তার
পালানোর কোনো জায়গা ছিল না। ভয় কাঁপতে কাঁপতে সে পেছাতে লাগলো। ঠিক সেই মুহূর্তে জুনুরও চোখ খুলে গেল এবং সে বন্দুক নিয়ে ওই লোকটির দিকে তাক করলো, কিন্তু লোকটি একদম শান্ত ছিল, যেন সে হার মেনে নিয়েছে। তার চোখে ছিল শুধু ক্লান্তি। জুনু সামনে গিয়ে দড়ি ধরার চেষ্টা করলো, কিন্তু জম্বিটি এত শক্তিশালী ছিল যে তাকে কাবু করা যাচ্ছিল না। দড়ি তার হাত থেকে ফসকে গেল এবং বিপদ আরো কাছে চলে এলো। সে দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজা ভেতর থেকে লক করা ছিল। পরের মুহূর্তেই ঘরে এক যন্ত্রণাদায়ক চিৎকার প্রতিধ্বনিত হলো, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন কিছু। কিম বুদ্ধিমত্তা দেখিয়েছিল। সে জম্বিটির মুখে বালিশ চেপে ধরে নিজেকে কোনো মতে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু লোকটি তখনও সেই জম্বি স্ত্রীর দিকে ওভাবেই ভালোবাসার নজরে তাকিয়েছিল। কিম এই দৃশ্য আর সহ্য করতে পারলো না। সে বন্দুক তুলে দুজনকে সেখানেই শেষ করে দিল, কিন্তু সেই একটি গুলির আওয়াজ পুরো বিল্ডিং এর সব জম্বিকে জাগিয়ে তুললো। চারপাশ থেকে জম্বিদের দল দরজা ভাঙতে শুরু করলো। এখন তাদের সামনে মাত্র দুটি পথ খোলা, হয় লড়াই করো নয়তো মরার জন্য তৈরি হও। কিম আর জুন একে অপরের দিকে তাকালো, হালকা হাসলো এবং অস্ত্র তুলে নিল। ঠিক তখনই হেলিকপ্টারের বিকট শব্দ শোনা গেল। তারা দৌড়ে জানালার কাছে গেল এবং চোখে আসার আলো ফুটে উঠলো। সত্যি রেস্কিউ হেলিকপ্টার চলে এসেছে। দুজনে সাহস সঞ্চয় করে দৌড় দিল। জম্বিদের ধোকা দিয়ে তারা ছাদের দিকে ছুটলো। জুনু মাঝপথে পড়ে থাকে একটি সাইকেল জম্বিদের ভিড়ের মধ্যে ছুঁড়ে মারলো যাতে তারা আটকে যায়। ছাদে পৌঁছেই তারা দরজা বন্ধ করে দিল, কিন্তু জম্বিরা পাগলের মতো দরজা ভাঙছিল। এরই মধ্যে হেলিকপ্টারটি তাদের দেখে ফেললো এবং চারপাশ থেকে ফায়ারিং শুরু করলো। অবশেষে দুজনকে উদ্ধার করা হলো। উদ্ধারের পর রেডিও টাওয়ারও আবার সচল হয়ে গেল। এখন বেঁচে থাকা অন্য মানুষরাও SMS সিগন্যাল পাঠাতে শুরু করলো, কারণ যতক্ষণ মানুষ বেঁচে আছে আশা কখনো মরে না। এই দৃশ্য দিয়েই গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনি হলে কি করতেন? জম্বিদের হাত থেকে বাঁচার জন্য আপনার কাছে সেরা আইডিয়া কোনটা? জলদি কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।